ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। এর আগের দিন বিদ্রোহ ও ব্রিটিশ রাজ 1857 মহাবিদ্রোহ, এখান থেকে 3 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার আসবে সেই হিসাবে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের 4টে চ্যাপ্টার আছে। আলিগড় আন্দোলন, মুসলিম লীগ, হিন্দু মহাসভার উদয়, সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, স্বাধীনতার পূর্ব লক্ষণ। এই সব জায়গা থেকে আমি তোমাদের মিলিয়ে 3 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমার প্রথম কোশ্চেন, দ্বিজাতি তত্ত্ব টিকা লেখো। মূল বক্তব্য। দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য হলো ভারতে হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি বসবাস করে, তাই তাদের সামাজিক অবস্থান ও উদ্দেশ্য ও স্বার্থ আলাদা। ব্যাখ্যা। দ্বিজাতি তত্ত্ব অনুসারে ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম দুটি আলাদা জাতি। ব্রিটিশ শাসনের প্রথম দিক থেকে হিন্দুরা নিজেদের সামাজিক অবস্থান, মর্যাদা ও স্বার্থ রক্ষার ব্যাপারে যতটা সচেতন ছিল, মুসলমানরা ততটা ছিল না। পাশ্চাত্য শিক্ষার সুযোগ নিয়ে হিন্দুরা উচ্চ সরকারি পদগুলি অধিকার করে নিজেদের উন্নয়ন ঘটালেও মুসলিমরা তা পারেনি। ফলে স্বাভাবিকভাবে সমাজে হিন্দু মুসলিম বৈষম্য তৈরি হয়। এমতাবস্থায় ব্রিটিশরা সাম্রাজ্যবাদী স্বার্থের জন্য বিভাজন ও শাসন নীতির প্রয়োগ ঘটিয়ে হিন্দু ও মুসলমান যে দুই আলাদা জাতি সেই ধারণা স্পষ্ট করে দেয়। উদ্দেশ্য। মুসলমানদের স্বার্থ রক্ষা ও উন্নয়ন। সৈয়দ আহমেদের মাধ্যমে প্রচারিত দ্বিজাতি তত্ত্বের প্রাথমিক উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ রক্ষা ও সামগ্রিক উন্নয়ন। স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠন। পরবর্তীকালে সুবিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল জিন্না প্রমুখ প্রচার করেন হিন্দু মুসলিম আলাদা দুটি জাতি, তাই পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করা প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ফলাফল। পাকিস্তান রাষ্ট্র গঠন। মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রয়োগ ঘটিয়ে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান গঠন করেন। ভারত বিভাজন। দ্বিজাতি তত্ত্বের সুদূরপ্রসারী ফলাফল হিসাবে ঐক্যবদ্ধ ভারতবর্ষের দ্বিখণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। 1909 খ্রিস্টাব্দে মল্লেমিন্টো আইনে যে দুই জাতি তত্ত্বের বীজ বপন করা হয়, তারই অনিবার্য ফলশ্রুতি হল ভারত বিভাজন। মন্তব্য। স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন আলিগড় আন্দোলন ভারতীয় রাজনীতিতে দ্বিজাতি তত্ত্বের অবতারণা ঘটায়। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কি? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা থেকে পরবর্তী 20 বছর পর্যন্ত দল পরিচালনা করেন নরমপন্থী নেতাগণ। তাদের নিবেদনমূলক কার্যপদ্ধতি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি হিসাবে সমালোচিত হয়েছে। রাজনৈতিক ভিক্ষাবৃত্তি স্বরূপ। কার্যপদ্ধতি। জাতীয় কংগ্রেসের আদি পর্বে নরমপন্থী নেতারা এ পলিসি অফ 3 Ps অর্থাৎ প্রে, প্লিজ, প্রোটেস্ট এই নীতিটি মেনে দল পরিচালনা করতেন। কংগ্রেসের প্রতিনিধিরা বছরের শেষে ঘুরিয়ে ফিরিয়ে ভারতের যে কোনো একটি প্রান্তে 3 দিনের একটি অধিবেশন মিলিত হতেন। এই অধিবেশনে গৃহীত কর্মসূচি মেনে তারা বিভিন্ন সভা সমিতি, বক্তৃতা দানকালে অথবা সংবাদপত্র ও বিভিন্ন বইয়ের মাধ্যমে সরকারের কাজের সমালোচনা করতেন। অনেক সময় তারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, এমনকি ব্রিটিশ পার্লামেন্ট ও ভারতবাসীর দাবিগুলি নিবেদন নীতির মাধ্যমে পেশ করতেন। ব্রিটিশ শাসনে আস্থা। নরমপন্থী নেতারা বিশ্বাস করতেন সে সময় ভারতের স্বার্থে ভারতের ব্রিটিশ শাসন থাকা জরুরি। তারা এটা বিশ্বাস করতেন যে ভারতবাসীর মনে ধীরে ধীরে জাতীয়তাবোধের জাগরণ ঘটলে তারা নিজেরাই ব্রিটিশ শাসনের অবসান ঘটাবে। তাই তারা সে সময় গণ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে নামেননি। সমালোচনা। আদি যুগে কংগ্রেসের কর্মপদ্ধতি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি হিসাবে সমালোচিত হয়েছে। কংগ্রেস দলের কাজকে সমালোচনা করতে গিয়ে কংগ্রেস দলের নরমপন্থী নেতাদেরকে ভীরু ও কাপুরুষ আখ্যা দেওয়া হয়েছে। কংগ্রেস দলের আদি নেতারা তাদের নিবেদনমূলক কাজের আড়ালে
যুক্তি সাজালো কংগ্রেসের পরবর্তী পর্যায়ের চরমপন্থী নেতারা এবং দেশের নানা প্রান্তের বিপ্লবীরা ও তাদের কর্মপদ্ধতি সমালোচনা করেছেন। কংগ্রেসের বক্তৃতা সর্বোচ্চ রাজনীতি এবং আবেদন নিবেদনমূলক ব্রিটিশের প্রতি তোষণ নীতি সমালোচকগণ মেনে নিতে পারেননি। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের বিপ্লবী দামোদর হরি চাপেরকার তার আত্মজীবনীতে লিখেছেন, বজ্র বিদ্যুতে যেমন বৃষ্টি হয় না, তেমনি বাগাম্বর মানুষকে দিয়ে কাজের কাজ কিছুই হয় না। চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষ আদি পর্বের কংগ্রেসি নেতাদের দুর্বল, ভীরু, স্বার্থপর, ভণ্ড ও অন্ধ ভাবাচ্ছন্ন বলে সমালোচনা করেছেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। সশস্ত্র বিপ্লবীবাদের নারীদের অংশগ্রহণে বিপ্লবী আন্দোলন আর গতিশীল করে তোলে। সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণ। পরোক্ষ অংশগ্রহণ। বরিশালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় বিধবা ভগ্নী সরোজিনী দেবী বিপ্লবী জাতীয়তাবাদী আদর্শ প্রচারে প্রয়াস চালান। যুগান্তর দলের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এর দিদি বিনোদিনী দেবী অনুশীলন সমিতি, জীবনতারা হালদারের মা রাধারানী দেবী সশস্ত্র বিপ্লববাদের প্রতি নৈতিক সম্মতন জানান। বাঙালি বীরাঙ্গনার কখনো বিপ্লবীদের গিয়ে আশ্রয় দিয়ে, কখনো অস্ত্র লুকিয়ে রেখে বা যথাস্থানে অস্ত্র পৌঁছে দিয়ে, কখনো পুলিশকে বিভ্রান্ত করে বিপ্লবীদের পালাতে সাহায্য করে। বৈপ্লবিক কাজে পরোক্ষভাবে অংশ নেন। বিপ্লবীদের দ্বারা লুট হওয়া রডা কোম্পানির পিস্তল সংরক্ষণের অপরাধের দোষী সাব্যস্ত হন বিপ্লবী বীরভূমের নলহাটি ডুকরিবালা দেবী, ঢাকার বগলা সুন্দরী দেবী ও বিন্দুবাসিনী দেবী, বরিশালে দুর্গামণি পাইন প্রমুখ। প্রত্যক্ষ অংশগ্রহণ। 20 শতকে দ্বিতীয় দশক থেকে বৈপ্লবিক কাজে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ শুরু হয়। ননিবালা দেবী এবং সিন্ধুবালা দেবী ভারত জার্মান বিপ্লবী ষড়যন্ত্রে অভিযুক্ত হন। ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতির সাথে যুক্ত থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিপ্লবীদের অনুপ্রেরণা দেন। লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করে নারীদেরকে সশস্ত্র আন্দোলনে উদ্বুদ্ধ করেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন। কল্পনা দত্ত মাস্টারদার নির্দেশে ডিনামাইট ষড়যন্ত্রে অংশ নেন। বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন। দার্জিলিংয়ে লেবং মাঠে গভর্নর জন অ্যান্ডারসনকে হত্যার পরিকল্পনা অংশ নেন উজ্জ্বলা মজুমদার। বিপ্লবী উষা সেন মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট বার্নকে হত্যায় লিপ্ত হন। বিপ্লবী নারীদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের নারীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে। গান্ধীজি সত্যাগ্রহ আদর্শে বিধিগুলি সংক্ষেপে লেখো। গান্ধীজি সত্যাগ্রহ আদর্শ সত্য অহিংসার ওপর প্রতিষ্ঠিত ছিল। সত্যাগ্রহের বিধিসমূহ। সত্যাগ্রহ পালনকারী অর্থাৎ সত্যাগ্রহীকে কিছু বিধি বা নিয়ম মেনে চলতে হতো। প্রতিপক্ষকে বিশ্বাস। গান্ধীজি প্রবর্তিত সত্যাগ্রহের মূল বিষয় ছিল সর্বদা প্রতিপক্ষকে বিশ্বাস করা, অর্থাৎ সত্যাগ্রহী সর্বদা প্রতিপক্ষকে বিশ্বাস করবে। আইন মেনে চলা। একজন সত্যাগ্রহীকে সর্বসময় সর্বোচ্চ আইনকে নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে। শান্তির সন্ধান। একজন সত্যাগ্রহীকে একদিকে যেমন সবসময় লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে, অপরদিকে তেমন শান্তির সন্ধানে আগ্রহী থাকতে হবে। শান্তির যে কোনো রকম সম্মানজনক সুযোগকে একজন সত্যাগ্রহী স্বাগত জানাবেন। আত্মসমর্পণ। একজন সত্যাগ্রহী কখনোই পাশবিক শক্তির কাছে আত্মসমর্পণ করবে না, কিন্তু তাকে কষ্ট স্বীকারের কাছে আত্মসমর্পণের জন্য তৈরি থাকতে হবে। ভুল সংশোধন। সত্যাগ্রহীকে সবসময় নিজের বক্তব্য পরীক্ষা ও পুনর্পরীক্ষা করে দেখতে হবে। তাতে কোনো ভুল দেখা দিলে তা দূর করতে হবে। অসত্য ত্যাগ। একজন সত্যাগ্রহীর কাছে অসত্য, প্রতারণা বা মিথ্যা প্রচারের কোনো স্থান নেই। সত্যাগ্রহীকে সর্বদা অহিংস আদর্শকে মেনে চলতে হতো। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সাইমন কমিশন কি? ব্রিটিশ আইনজীবী জন অলসব্রুক সাইমনের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্ট 7 জন শ্বেতাঙ্গ সদস্যকে নিয়ে এক কমিশন গঠিত হয়, যার নাম সাইমন কমিশন।
প্রেক্ষাপট: দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ দল 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইনের পুনর্বিবেচনার দাবি তোলে। ভারত সচিব বার্কেনহেডের পরামর্শে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের উপযুক্ত সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জন আলসব্রুক সাইমন এর নেতৃত্বে পার্লামেন্টে 7 জন সদস্য বিশিষ্ট ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন গঠন করেন। জন আলসব্রুক সাইমনের নামানুসারে এই কমিশনের নাম হয় সাইমন কমিশন। উদ্দেশ্য: সাইমন কমিশনের উদ্দেশ্যগুলি ছিল 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনে কার্যকারিতা বিচার করা, ভারতীয় প্রশাসনিক যোগ্যতা মূল্যায়ন করা, ভারতে ভবিষ্যৎ কতটুকু শাসন সংস্কার দরকার তা ঠিক করা। প্রতিবাদ: ভারতীয়দের স্বার্থরক্ষা করা হবে বলে সাইমন কমিশন গঠন করা হলেও তাতে কোনো ভারতীয় প্রতিনিধি রাখা হয়নি। তাই কংগ্রেস, মুসলিম লীগ এবং বামপন্থী সমস্ত রাজনৈতিক দল সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হাতে কালো পতাকা ও সাইমন ফিরে যাও লেখা প্রচারপত্র সর্বত্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লাহোরে সাইমন বিরোধী এক শোভাযাত্রায় পুলিশ লাঠি চালালে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ফলে লালা লাজপত রায় লাঠির আঘাতে গুরুতর আহত হন ও কয়েকদিন পর তার মৃত্যু হয়। কলকাতায় সাইমন কমিশন আসার দিনটিকে অরন্ধন ও ধর্মঘট পালিত হয়। স্বরাজ্য দলের নেতা মতিলাল নেহেরুর নেতৃত্বে নেহেরু কমিটি গঠন করা হয় এবং স্থির হয় দেশের ভবিষ্যৎ সংবিধান রচনা করবেন দেশের নেতারাই, কোনো বিদেশি কমিশন নয়। নেক্সট, টিকা লেখো সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন। বড়লাট ওয়াবেল তার প্রস্তাব বা পরিকল্পনাগুলি আলোচনার জন্য হিমাচল প্রদেশের সিমলাতে কংগ্রেস দল, মুসলিম লীগ ও শিখ নেতাদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করেন, যা সিমলা সম্মেলন নামে পরিচিত। সিমলা সম্মেলন প্রথমে বলি উদ্দেশ্য। সিমলা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার আগে কংগ্রেস দল, মুসলিম লীগ ও শিখ নেতারা ভারত সরকার পরিচালনায় কে কেমন ভূমিকা নেবেন তারা সূত্র খুঁজে বের করা। আলোচ্য বিষয়: সিমলা সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হলো দুটি। যে সকল সাধারণ নীতির ওপর ভিত্তি করে কাউন্সিল কাজ করবে সেই নীতিগুলি সকলের কাছে গ্রহণযোগ্য কিনা এবং নীতিগুলি গ্রহণযোগ্য হলো কাউন্সিল কিভাবে গঠন করা ও কারা কারা এই কাউন্সিলের সদস্য হবেন। রাজনৈতিক প্রতিক্রিয়া: জিন্নাহ ও লীগের সিমলা প্রস্তাব সম্মতনের জন্য জিন্নাহ কয়েকটি শর্ত রাখেন। প্রথমত, বড়লাটের শাসন পরিষদে 5 জন মুসলমান সদস্যদের সকলেই মুসলিম লীগ হতে হবে। দ্বিতীয়ত, বড়লাটের ভোটদানের অধিকারের মধ্যে মুসলমানদের স্বার্থ রক্ষার বিষয়টিকে রাখতে হবে। তৃতীয়ত, বড়লাটের শাসন পরিষদের কোনো প্রস্তাব মুসলমান সদস্যদের মতামত না হলেও তা 2/3 সদস্য দ্বারা অনুমোদিত হতে হবে। শিখ ও তপশিলি হিন্দু সম্প্রদায়: শিখ সম্প্রদায়ের নেতা তারা সিং এবং সংখ্যালঘুদের নেতা শিবরাজ দুজনেই সিমলা প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের বিরোধিতার কারণ ছিল প্রস্তাবগুলিতে কংগ্রেস দল ও মুসলিম লীগকে অধিক গুরুত্ব ও সুযোগ দান। কংগ্রেস দল দাবি জানিয়ে বলে, বড়লাটের শাসন পরিষদে সকল সম্প্রদায়ের প্রতিনিধিকে মনোনীত করার অধিকার তাদের কাছে। মন্তব্য: বড়লাটের শাসন পরিষদে জিন্নাহ কংগ্রেসের সঙ্গে লীগের সমান সংখ্যক আসনের দাবি জানালে এবং কাউন্সিলের কংগ্রেস কর্তৃক মুসলমান সদস্য মনোনয়নের দাবিকে অগ্রাহ্য করলে সিমলা সম্মেলন ভেঙে যায়। জিন্নাহর অনমনীয় মনোভাব ছাড়া ওয়াবেল সহ ব্রিটিশ কর্তৃপক্ষ সিমলা সম্মেলনের ব্যর্থতার জন্য দায়ী ছিল। ভারতে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রভাবগুলি গুরুত্ব কী ছিল? মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতকে স্বাধীনতা দান এবং ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে পরিকল্পনাগুলি পেশ করে সেগুলি ভারতীয় জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি গুরুত্ব: ভারতকে অবিভক্ত রাখার চেষ্টা। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সদস্যদের প্রাথমিক ধারণা ছিল যে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি করা এই উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যা সমাধানের কোনো সঠিক পথ নয়। তাছাড়া অনেকের ধারণা ক্যাবিনেট মিশন ভারত বিভাগ বা পাকিস্তান গঠনের বিষয়টিকে এড়িয়ে গিয়ে কেন্দ্রে একটি দুর্বল সরকার স্থাপনের পরিকল্পনা নেয়। তাই অনেকে ক্যাবিনেট মিশনের পরিকল্পনাকে অখণ্ড ভারতীয় ইউনিয়ন সংরক্ষণের শেষ চেষ্টা হিসেবে দেখে থাকেন।
নেক্সট, প্রতিনিধি নির্বাচনের অধিকার দান। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাবে এই প্রথম দেশীয় রাজ্যগুলির জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেওয়া হয়। বলা হয়, হিন্দু প্রধান, মুসলিম প্রধান প্রদেশগুলি এবং বাংলা ও আসামের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হবে। সামঞ্জস্য বিধানের চেষ্টা। মন্ত্রী মিশন ভারতের জাতীয় ঐক্য অখণ্ডতার মধ্যে এক সামঞ্জস্য বিধানের চেষ্টা চালায়। এতদিন পর্যন্ত ইউরোপীয়, ইঙ্গ ভারতীয়, খ্রিস্টান, তপশিলি জাতি প্রভৃতি বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নানা জটিলতা সৃষ্টি হতো। মন্ত্রী মিশন তা থেকে মুক্তি পেতে হিন্দু, মুসলিম ও পাঞ্জাবের ক্ষেত্রে শিখ ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে সেক্ষেত্রে স্বীকৃতি দেয়নি। মন্তব্য: মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি সরাসরি স্বীকার না করলেও সম্প্রদায়ের ভিত্তিতে প্রদেশগুলি ভাগ করার সিদ্ধান্ত নেয়। তাই বলা হয়, মন্ত্রী মিশন মুসলিম লীগের দ্বিজাতি মতবাদ স্বীকার করে নেয়। আচ্ছা বন্ধুরা, আজকে যে তোমাদের 3 নম্বরের কোশ্চেন দিয়ে দিলাম জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে, এখানে যে চারটে চ্যাপ্টার আছে, এই চারটে চ্যাপ্টার থেকে তোমাদের 3 নম্বরের অ্যান্সার দিতে হবে মোট মিলিয়ে একটা, 4 নম্বরের দিতে হবে তোমাদের 2টো, আর 8 নম্বরের অ্যান্সার দিতে হবে তোমাদের একটা। আজকে আমি তোমাদের 3 নম্বরের আলোচনা করে দিলাম। নেক্সট 4 নম্বরের যে 2টো কোশ্চেন তোমাদের এই পুরোটা মিলিয়ে দিতে হবে, আমি নেক্সট তোমাদের সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।